আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি খুব সামান্য যতটুকু জানি, বিকজ আমি আমার 25 বছরের কর্মজীবনে আমি ওরাকল, পিপলসফট, জেডি অ্যাডওয়ার্ডস এবং এসএপি এটা নিয়ে আমাদের এইচআরের যে পার্টটুকু সেটা নিয়ে বাংলাদেশ, সিঙ্গাপুর আর শ্রীলঙ্কায় আমি কাজ করেছি। আর এই মুহূর্তেও আমি মাইক্রোসফট কো-পাইলটের লাইসেন্স ভার্সন আছে আরএকে সিরামিক্সে এবং আরএকে এসএপি ব্যবহার করছে গত 16 বছর। সো সেখান থেকেও আমাদের ছোট্ট কিছু কাজ আমরা করার চেষ্টা করছি। সো আমরা যেটা দেখেছি যে ট্রান্সফর্মিং ওয়ার্কফোর্স লার্নিং থ্রু এআই অ্যান্ড এইচআর লিডার্স পার্সপেক্টিভ। আমি কোনো লিডার না, বাট আমি আমার পার্সপেক্টিভ থেকে খুব সংক্ষেপে বলবো। আর দয়া করে খুব বেশি রকম টেকনিক্যাল কোশ্চেন করবেন না, সেটার উত্তর খুব একটা দিতেও পারবো না, কারণ এই উত্তর দেওয়ার মতো অনেক যোগ্য ব্যক্তি আপনারা আছেন। সো লেটস স্টার্ট। সো দেখেন, এক সময় আমরা লিনিয়ার পদ্ধতিতে, ট্র্যাডিশনাল পদ্ধতিতে লার্নিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি, যে একটাই রিজিড ওয়ান সাইজ ফিটস অল ট্রেনিং মডিউলস উইথ স্ট্যাটিক কমপ্লিশন মেট্রিক্স অ্যান্ড ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স ট্র্যাকিং। অর্থাৎ পুরোটুকুই কিন্তু ক্লাসরুম ভিত্তিক ট্রেনিংয়েই আমরা ছিলাম। আমি 2008 থেকে 2010 একটা চাকরির ওয়েব পোর্টালে চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করেছি। সেটা প্রথম আলোর একটা অঙ্গ প্রতিষ্ঠান, প্রথম আলো jobs.com, পরবর্তীতে যেটা রূপান্তর হয়েছিল চাকরি.com-এ। সো ওখানে আমরা সব কিছু ম্যানুয়াল অর্থাৎ ক্লাস বেসড ট্রেনিংয়ে আমরা প্রায় 250-র উপর ট্রেনিং আমরা করিয়েছি বিভিন্ন লেভেলের প্রশিক্ষণার্থীদেরকে। সো সেখানে আমরা একটা প্যারাডাইম শিফট দেখতে পেরেছি, মানে বলতে পারেন কি যে কোন সময়ে আমাদের এই অনলাইন ভিত্তিক যে যোগাযোগ, ট্রেনিং, মিটিংগুলো কোন সময় থেকে শুরু হলো বাংলাদেশ তথা বিশ্ব জুড়ে? করোনা, রাইট? সো করোনার সময় বাংলাদেশের যারা ট্র্যাডিশনাল বা যারা কনভেনশনাল মালিক বাংলাদেশি কোম্পানির, যারা কম্পিউটার অফ এবং অনও করতে পারতেন না, তখন একটা ইন্টারেস্টিং দিক হলো, দেখা গেল যে জুম সহ অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে, এই ভিডিও সফটওয়্যার, কমিউনিকেশন সফটওয়্যারের তারা অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেলেন, যারা কখনো কম্পিউটার অফ অন করতে পারেননি। সেটার একটা মূল লক্ষ্য ছিল কে আসছে, কে যাচ্ছে এবং কেউ যাতে কাজবিহীন অবস্থায় না থাকে। সেই কারণেই কিন্তু তারা সিরিয়াস হয়ে উঠলেন। মূল জিনিসটা কিন্তু প্রোগ্রেসিভ ছিল না প্রথম দিকে, বাট পরবর্তীতে তারাও কিন্তু একসময় বুঝলেন যে এই অনলাইন বা ডিজিটাল মাধ্যমের গুরুত্বটা কেমন। সো এআই দেখেন, একটা রিয়েল টাইম পারফরমেন্স ডেটা এবং লার্নিং ফরম্যাট, এই জিনিসগুলোকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সাথে পরিচয় করে দিচ্ছে। এবং স্ট্র্যাটেজিক এইচআর ফোকাস, shift the organizational focus from tracking classroom attendance to measuring personalized competency acquisition and skill mastery. তো এই ক্লাসরুম থেকে আলটিমেটলি আমাদের পার্সোনাল যে কম্পিটেন্সি অ্যাকুইজিশন আর স্কিল মাস্টারি, এটা কিন্তু এআই এর মাধ্যমে আমরা সহজে পেয়ে যাচ্ছি। আপনারা জানেন যে একটা কম্পিটেন্সি হচ্ছে একটা সেট অফ স্কিল, যেখানে মূলত 3টা জিনিস আছে: নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। এই 3টা দিয়ে আমরা একজন মানুষকে বলি যে সে কম্পিটেন্ট কিনা। বিকজ একটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে, বিকজ আমি আসলে শপাপ এবং দারাজ 2টা প্রতিষ্ঠানে যথাক্রমে ডিরেক্টর পিপল অ্যান্ড কালচার এবং চিফ এইচআর অফিসার হিসেবে কাজ করেছি। সো আমি বলতে পারি যে প্রায় 3 থেকে 4 হাজার জেএনজি-এর সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, এবং নিঃসন্দেহে ওই প্রতিষ্ঠানগুলোতে আমি ছিলাম সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি। বাট আমি দেখেছি যে ডিজিটাল প্রযুক্তি এবং এই সম্পৃক্ত জিনিসগুলো তখনও এআই সেভাবে আসেনি। 5-6 বছর আগে তখন বিজনেস ইন্টেলিজেন্স বা পাইথন এই জিনিসগুলো নিয়ে তরুণ ছেলে মেয়েগুলো কাজ করছিল। সো 3 কোর পিলার্স অফ এআই পাওয়ার্ড লার্নিং আমরা যদি বলি, একটা হচ্ছে পার্সোনালাইজেশন। সো ইন্ডিভিজুয়াল যে লার্নিং প্যাথস, সেগুলো কিন্তু এআই এর মাধ্যমে পেয়ে যাচ্ছি আমরা, যে আমি আসলে কি কি জিনিস জানতে চাই, এটা একটা সহজ পন্থা। এবং জেনারেটিভ এআই তারা কিন্তু ট্রেনিং ম্যাটেরিয়াল, কুইজ এবং সিমুলেশনগুলো তৈরি করে দিচ্ছে। তো আমি একটা মজার জিনিস শেয়ার না করেই পারছি না, সেটা হচ্ছে
আমি একজন ওল্ড স্কুলের মানুষ যদি মনে করি, সো আমি পাওয়ার পয়েন্ট বা অন্যান্য কিছু সব সময় নিজের থেকে করি। আমি কখনো এআর সাহায্য সেভাবে নিই না সাধারণত, বাট আমার একটা পারিবারিক দুর্ঘটনা হওয়ায় এই যে পিপিটিটা দেখছেন এটা এআই দিয়ে আমি তৈরি করে এনেছি। সো এবং ইট টুক লেস দেন হাফ অ্যান আওয়ার, 30 মিনিটেরও কমে আমি দুটো। সো এটা কিন্তু ডিনোট করে যে এআই আসলে যা চাচ্ছি কত দ্রুত গতিতে আমাদেরকে এনে দিচ্ছে। সো কোচিং, all driven conversational agents provide 24/7 on the job feedback and micro learning intervention. সো আমরা ডিজিটাল মেন্টর হিসেবে কিন্তু এজেন্টদেরকে পেয়ে যাচ্ছি। আগে কিন্তু কি হতো যে একটা ট্রেনার ট্রেনিং দিতেন, আমরা দুপুরে ভালো খেতাম, বিকালে সার্টিফিকেট সেরিমনি করে ছবি তুলে চলে যেতাম, তারপরে কিন্তু আর কোনো ফিডব্যাক নাই এবং পোস্ট ট্রেনিং কোনো ইম্প্যাক্টগুলো আমরা পেতাম না। এখন কিন্তু এই যে আমরা যদি বলি যে এই দেখেন যে এই মাইক্রো লার্নিংয়ের যে ইন্টারভেনশন এবং এই 24/7 এই এজেন্টের মাধ্যমে কিন্তু আমরা ট্রেনিংয়ের পরেও আমরা কিন্তু অনবরত সাপোর্ট পাবো। সো টিপি রাইট বলে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, আপনারা জানেন বিখ্যাত এমআইটি বোস্টন বেসড। সো ওখানকার একজন অধ্যাপক, উনি একটা ক্লাসিক লিনিয়ার কার্ভ দেখিয়েছিলেন। সো আমি খুব টেকনিক্যাল ভাষায় যাব না, এখানে উনি বলেছিলেন যে কিউমুলেটিভ এক্সপিরিয়েন্স কিভাবে এফিসিয়েন্সি ইনক্রিজ করে এবং ইট কোয়ান্টিফাইজ দ্য রেট অফ হিউম্যান স্কিল অ্যাকুইজিশন। সো আমার যত বেশি এক্সপিরিয়েন্সগুলো বাড়বে সেটাই কিন্তু আমার এফিসিয়েন্সিকে জাগিয়ে তুলবে। সো আমার ব্যাকগ্রাউন্ডে যত ডেটা, যত নলেজ আমি অ্যাকুমুলেট করতে পারবো, এআই আমাকে ততখানি লার্নিংয়ের ক্ষেত্রে সাপোর্ট দিয়ে যাবে। সো এটার উপর যদি বেস করি তাহলে দেখব যে এআই অ্যাসিস্টেড কোডিং অ্যান্ড রাইটিং টুলস হ্যাভ ডেমনস্ট্রেট the ability to compress standard 6-month proficiency ramps into mere weeks, fundamentally reshaping workforce productivity metrics. So, যে প্রোডাক্টিভিটির জন্য 6 মাসের একটা ট্রেনিং প্রয়োজন, সেটা মাত্র বলা হচ্ছে যে এক সপ্তাহের মধ্যেই সম্ভব একটা এআই বেসড লার্নিংয়ের মাধ্যমে, যেটা কিন্তু বাংলাদেশ সহ যেটা ডেভেলপমেন্ট কান্ট্রিজ যেগুলো বলবো সেটার জন্য একটা বড় সুযোগ। বিকজ আমি আরএমজি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, বাংলাদেশের সবচেয়ে বড় দুটো আরএমজি ইন্ডাস্ট্রি, প্রায় 50,000 লোকের কাস্টোডিয়ান ছিলাম। বাংলাদেশ এবং ইথিওপিয়া দুটো দেশে কাজ করেছি। সো একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে যে আমাদের প্রতিবেশী 2-3টা দক্ষিণ এশিয়ার দেশে থেকে ওরা কিন্তু সিনিয়র কেমব্রিজ পাস, শুধুমাত্র ইন্টারমিডিয়েট, এবং তার একটা ডিপ্লোমা করে, ভোকেশনাল ডিপ্লোমা করে তারা প্রত্যেকে 5 থেকে 10 লক্ষ টাকা বেতন নেয়। আর আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা, তারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হয়েও তারা 40,000 টাকা বেতন পায়। কারণটা কি জানেন? একমাত্র কারণ হচ্ছে কমিউনিকেশন স্কিল আর কিছুটা ম্যাথমেটিক্যাল দক্ষতা। তাদের এই ইন্টারন্যাশনাল ব্যাকুলারেট অথবা হোয়াট টু সে এই সিনিয়র কেমব্রিজ পরীক্ষাগুলোতে তারা গণিত এবং ইংরেজি ভাষায় দক্ষ, এবং আমরা এই দুটাই সমানভাবে অদক্ষ, যে কারণে কিন্তু পিছিয়ে যাচ্ছি। সো আমি মনে করি যে এআই বেসড যদি আমাদের একটা কর্পোরেট লার্নিংয়ের স্কোপ থাকে, যে নিজেকেই নিজে সমৃদ্ধ করা, তাহলে যদি আমরা ধরা যাক আমরা যদি এআইয়ের মাধ্যমে একটা ইংরেজি ভাষাতেও দক্ষতা পাই, এটা কিন্তু অনেক এগিয়ে দিবে বাংলাদেশকে। সো ওয়ার্কফ্লো রিডিজাইন, আমরা যদি বলি যে মডার্ন এইচআর স্ট্র্যাটেজি কি করছে, যে আমরা ওই সাব স্কিলে চলে যেতে পারি, যে এআই এর যে ম্যাপিং ক্যাপাবিলিটিস এইচআরে যারা আছেন তারা কিভাবে রিডিজাইন করতে পারেন ওয়ার্কফ্লো। একটা হচ্ছে যে এআই এক্সেলস অ্যাট স্পেসিফিক মডিউলার টাস্ক লাইক ডেটা সিনথেসিস অ্যান্ড ড্রাফটিং। সো যে কোনো ডেটাকে আমরা সিনথেসিস এবং ড্রাফটিং, আমি নিজে কাজ করেছিলাম ক্লড এআই নিয়ে, তো সেখানে আমি দেখলাম যে আমাদের কিছু ম্যান পাওয়ার ডিক্রিজ করতে হবে, কমাতে হবে, অনেক খরচ বেড়ে গেছে, বাট সেলস হচ্ছে না। সো অভাবনীয়ভাবে এআই কিন্তু আমাকে কিছু পথ বাতলে দিয়েছে।
কোথায় কোন লেভেলে, বাট আমি সঠিক, আমি স্প্রেডশিটে প্রচুর ডেটা দিয়েছি, সেখান থেকে কিন্তু ও বের করে এনেছে যে ঠিক কোন কোন পজিশনগুলো আমার কমাতে হবে। হ্যাঁ, যেটা কিন্তু আমাকে 10 দিন ধরে ঘাঁটতে হতো। সো এটা কিন্তু আমার সময় বাঁচিয়ে দিল, 10 দিনের কাজ 1 ঘন্টার মধ্যে করে ফেলেছে। এবং হিউম্যান স্ট্রেংথ, দেখেন এই যে ক্রিটিক্যাল জাজমেন্ট বা এই যে কমপ্লেক্স প্রবলেম সলভিং, এই যে যেটা এখনই বললাম, একটা প্রবলেম সলভিং করে আসলাম, এবং সিনার্জি, যে রুটিন যে কগনিটিভ টাস্ক অ্যালাউইং এমপ্লয়েজ টু ফোকাস অন হাই ভ্যালু আউটকামস। আমাদের দিনের আমি বলবো যে দিনের প্রায় 5 ভাগের 3 ভাগ কাজ হয় ম্যানুয়াল এবং আনপ্রোডাক্টিভ। ফাইল, অ্যাটেন্ডেন্সের খাতা, ছুটির দরখাস্ত, কে এলো কে গেল, হ্যাঁ, এই জিনিসগুলো আনপ্রোডাক্টিভ কাজে কিন্তু প্রচুর সময় চলে যায়। এবং দেখবেন যে যে যতই বলুক না কেন, এখনো গাদা গাদা ফাইল, কাগজের অভাব নাই। সো এই কাজগুলো থেকে যদি আমরা মুক্ত হই, হোয়াট এলস উই ক্যান ডু, দেখেন আমরা কিন্তু তখন এই যে হাই ভ্যালু আউটকামের দিকে ফোকাস করতে পারবো, যেটা প্রতিষ্ঠানকে অগুমেন্ট করবে। সো workforce equalization. So, studies on AI in customer support and consulting show that generative AI disproportionately benefit low performing or novice workers. দেখা যাচ্ছে যে একজন নিউ কামার যখন আসে একটা প্রতিষ্ঠানে, তখন তাদেরকে নিয়ে আমরা একটা ওরিয়েন্টেশন করি সকাল থেকে বিকাল, এইচআর পলিসি কি, সে কি পাবে কি পাবে না। সো আমরা একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে যখন একটা ওরিয়েন্টেশনটা অনলাইনে করে দেব, সে যখন ইচ্ছা তখন দেখতে পারে, প্রতিটা জিনিস অনলাইনে থাকবে। এবং এমনভাবেই আমি মোবাইল অ্যাপেও দিয়ে দিতে পারি, সে অফলাইনেও কাজ করতে পারবে ইন্টারনেট ছাড়াই। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং লো পারফর্মিং যারা, তাদেরকে কিন্তু একটা বেটার লেভেলে নিয়ে যেতে সক্ষম। এবং ক্লোজিং দ্য ক্যাপাবিলিটি গ্যাপ, দেখেন যখন এই যে মনে করেন টপ পারফর্মার এবং নিচের দিকে যারা আছে বটম কোয়ার্টাইল পারফর্মার, এই 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 ব্যবধানটাকে সে কমিয়ে আনবে। ব্যবধানটাকে কমিয়ে আনলেই কিন্তু প্রোডাক্টিভিটিটা বেড়ে যাবে। যারা নন পারফর্মার, দে উইল স্টার্ট পারফর্মিং। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে বেজ লাইনটা, যারা লো পারফর্মিং ওয়ার্কার্স আছে তারা যাতে পারফরমেন্সটা বাড়ে। বিকজ প্রত্যেকটা ক্ষেত্রে ওই ক্লাসরুমে বা হাতে কলমে কাজ দেখে আসলে সময় পাওয়া যায় না, বাংলাদেশের বাস্তবতায় আসলে ইট ইজ নট পসিবল। সো এলএনডি এবং ট্রানজিশন যে অর্কেস্ট্রেটর, দেখেন, জি প্লিজ অ্যাড করতে চান? হ্যাঁ হ্যাঁ যে Gen AI disproportionately raises the productivity baseline for lower performing worker, equalizing performance disparity. So তার মানে কি হইতেছে যে এআই এর ফলে পোটেনশিয়ালি অ্যাভারেজ পিপল এর জবের সিকিউরিটি তৈরি হইতেছে। সো দুইটা লাইন অফ থট আছে, হ্যাঁ, দুইটা লাইন অফ থট আছে। একটা হইতেছে এই লাইন অফ থট যে অ্যাভারেজ পিপলকেও ডিসপ্রপোর্শনেটলি, ঠিক আছে, ডিসপ্রপোর্শনেটলি, যে অ্যাভারেজ পিপলকে ডিসপ্রপোর্শনেটলি বেটার করে ফেলতেছে। আরেকটা হইতেছে, আরেকটা লাইন অফ থট হইতেছে যে এআই এর ফলে শুধু সুপার হাই পারফর্মারের কাজ থাকবে, বাকিদের কাজ চলে যাবে। মানে সো দুইটা লাইন অফ থট আছে। আমি একটা গ্রুপ অফ পিপলকে এটা বলতে শুনছি, এই লাইনটাই ডিসপ্রপোর্শনেটলি, সাপোজ লোয়ার পারফর্মিং বা সাপোজ আমি অ্যাভারেজ যদি বলি আর কি, যে ডিসপ্রপোর্শনেটলি অ্যাভারেজ পিপলকে বেটার করতেছে। এটা হতেছে একটা লাইন অফ থট। আরেকটা লাইন অফ থট হলো গিয়ে যে এআই এর ফলে অ্যাভারেজ পিপলের চাকরি চলে যাবে, শুধুমাত্র সুপার হাই পারফর্মিং পিপলের চাকরি থাকবে। আমি এখানে একটু শো অফ হ্যান্ডস করতেছি যে কে কে মনে করেন আপনারা যে এআই এর ফলে ডিসপ্রপোর্শনেটলি অ্যাভারেজ পিপলের বেনিফিট হবে, সো যার ফলে অ্যাভারেজ পিপলের চাকরি থাকবে, সিকিউরড হবে। এটা হতেছে একটা লাইন অফ থট। এটাতে যারা এগ্রি করেন তারা একটু হাত তুলেন তো দেখি।
আচ্ছা, অনেকেই এরকম মনে করতেছে। আর কয়জন এরকম মনে করতেছেন যে এআই এর ফলে শুধু হাই পারফর্মার পিপল থাকবে, অ্যাভারেজ পিপলের চাকরি চলে যাবে? খুবই ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয় দুইটার কোনোটাই রং না আর কি, ঠিক আছে? বলেন না। জি জি। আমি অনেক জায়গায় শুনি এই কথাটা বলা হয় যে এআই উইল রিপ্লেস দ্য জব বাই নট আদার্স মেশিন বাট দ্য পিপুল হু নো দ্য এআই। ইউর জব উইল বি রিপ্লেস বাই সামওয়ান হু নো এআই। তার মানে জব রিপ্লেসমেন্টের যে ভয়টা, এটা কিন্তু ওই যে এই স্টেটমেন্টের সাথে অ্যালাইন্ড। আপনি যদি এআই না জানেন তাহলে আপনার জব রিপ্লেসমেন্ট হওয়ার চান্স খুব বেশি, বাট ইফ ইউ নো এআই দেন দেয়ার ইজ এ লেস চান্স। মানে লেস চান্স যে ইভেন অ্যাভারেজ পিপল ক্যান, সরি আপনার ইয়াটাকে একটু স্টিল করলাম আর কি। আমার কাছে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। যে হ্যাঁ, কিছু অ্যাড করতে আসসালামু আলাইকুম। না, আসলে ওই পার্সপেক্টিভটা একটু ক্ল্যারিফাই না করলে পরে রাকিব ভাই আবার বলবে যে আমাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে। আসলে আমরা তো সবসময় যে কমন যে পয়েন্টটা শুনি যে অনলি দ্য স্মার্টেস্ট পিপল উইল সার্ভাইভ ইন দিস এআই এরা। তো আসলে একটা বিষয় কিন্তু আমরা হয়তো হয়তো মিস করে যাচ্ছি বা মিস করে যাই। সেটা হলো যে আমি যদি এটাকে খুব সুপার পজিটিভ ওয়েতে দেখি, সুপার অপটিমিস্টিক ওয়েতে দেখি, আমরা আরেকটা এরাতে আছি যে সারা পৃথিবীর সব লোকই কিন্তু এই টাইমে তার লার্নিং কার্ভটা শুরু হয়েছে। আসলে সমস্যাটা কোথায় হয়? আপনি একটা ক্লাসে ঢুকেছেন, দেখতেছেন যে সবাই আপনার থেকে সবচেয়ে ভালো ম্যাথ পারে, তখন আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। বাট আপনি এমন একটা ক্লাসে ঢুকেছেন যেখানে দেখছেন যে সবাই ক্যালকুলাস ইজ লার্নিং, তখন কিন্তু আপনার পার্টিসিপেশন মুডটা ইনাবেল হয়। এবং যারা যারা ওইখানে সময় দিবে, এফোর্ট দিবে, সে লার্নটা করবে। এর ব্যাপারে কিন্তু যদি খালি শুনি যে স্মার্টেস্ট পিপল উইল সার্ভাইভ, আমার দ্বারা কিছু হবে না, শুয়ে থাকি, তাহলে কিছুই হবে না, অ্যান্ড সেই ঘটনাটাই ঘটবে। কিন্তু AI has a lots of use cases for average people, above average people, super smart people. এখন কোনটাকে আমরা কাজে লাগাবো? বাট গুড পার্ট হতেছে হলো যা ইনিশিয়েশন পয়েন্ট, হোয়াট ইট ইজ নাও। থ্যাংক ইউ। সরি, মনে হয় একটু বেশি কথা না না, থ্যাংক ইউ। So, from policy to strategy, the transition to AI augmented learning requires HR evolve from policy enforcers to strategic orchestrators. So, this mandate involves aligning AI and L&D investment with core business objective. এবং স্ট্র্যাটেজিক ম্যান্ডেটটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট। যে দেখেন, যে কোনো পরিবর্তনে আমরা যেটা দেখি, ফিয়ার অফ লুজিং অথরিটি। আমি একটা নতুন পদ্ধতি আনবো, সেখানে আমি দেখেছি যে সেই 90 দশকের শেষে খুব পপুলার একটা প্রোগ্রামিং টুল ছিল ভিজুয়াল বেসিক, ভিবি, রাইট? এবং অনলাইন বেসড আরেকটা প্রোগ্রামিং ছিল জাভা। সো সবাই একটু ভিজুয়াল বেসিকে আগ্রহী ছিল, বিকজ জাভাতে কোডিংটা অনেক কঠিন ছিল। সো আমি খুব শৌখিনভাবে আমি অ্যাপটাকে 2 বছরের একটা ই কমার্সের কোর্স করেছিলাম সেই 20-25 বছর আগে। সো আমার খুব ইচ্ছা ছিল যে অনলাইনে বই বিক্রি করব, এমন একটা ওয়েবসাইট বানাবো। এবং আমি নিজে কোডিং করে আমি একটা ওয়েবসাইট বানিয়েছিলাম এই মাইক্রোসফট ফ্রন্ট পেজে, ভাই, মানে প্রোগ্রামিং জানি না ভাই। সো বানিয়ে আসলে ব্যর্থ হয়েছি, একদম সাকসেসফুলি ফেলিওর্ড, বিকজ তখন বিকাশ, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড কিচ্ছু ছিল না। সো কে অর্ডার দেয়? শুধু ইমেল দেয়, বই পাঠায়, দেখা যায় ওই অ্যাড্রেসেও কেউ নাই। সো একদম সফলভাবে ব্যর্থ। সো বিষয়বস্তুটা হয়ে গেছে, প্রত্যেকটা চেঞ্জ আসলেই খুবই কঠিন একটা বিষয়, বিকজ কেউ মানতে চায় না। আমি এমন প্রতিষ্ঠান দেখেছি যে একজন বহুজাতিক কোম্পানির সিইও রিটায়ারমেন্টের পরে একটা বাংলাদেশি কোম্পানির সিইও হলেন, এবং উনি প্রথমে যেটা করলেন, ওখানে ল্যান্ড, যে জমির লোকরা মালিককে খুব হ্যান্ডিক্যাপ্ট করে রেখে দিয়েছে, যে ওনার খুব ভয় করে ওই জমির লোকদেরকে, বিকজ হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, ওই জমির কাগজপত্র তারা তাদের কাছে রেখে দিয়েছে, তারা মারা গেলে 5,000 কোটি টাকার জমি হারিয়ে যাবে। সো সিইও বললেন যে জমির এই প্রত্যেকটা কাগজ স্ক্যান করে এটা আমরা একটা ডিজিটাল আর্কাইভ করে রাখবো, সো দ্যাট যাতে আমাদের কাছে সংরক্ষিত থাকে। এই কথা বলার 3 মাস পরে সিইওর চাকরি চলে গেল। বুঝতে পারছেন? মানে এমনই, মানে ভেতর থেকে মানে
মানে মানে কি বলবো, অবস্ট্রাগল আসলো, হিন্ডারেন্স আসলো, সিওই থাকতে পারলো না। একটা ছোট্ট উদাহরণ একটা লোকাল অর্গানাইজেশনের। সো পরিবর্তনটা কেউ মেনে নিতে চাচ্ছে না, পরিবর্তন কিন্তু খুবই টাফ। এবং রিসেন্ট বিশ্বকাপ ফুটবল নিশ্চয়ই কম বেশি সবাই দেখছেন যে এই যে কার্লোস অ্যানচেলত্তি যে ব্রাজিলের কোচ এসেছেন, ওনাকে কিন্তু বলা হয় ডন কার্লো। উনি বা স্যার অ্যালেক্স ফার্গুসন এরা অনেকটা মাফিয়া ডনের মতো, যারা নিয়ন্ত্রণ করেন খেলাকে। সো উনারও কিন্তু একটা প্রবলেম হয়েছে ব্রাজিলের। এখন ব্রাজিলের খেলোয়াড়গুলো কিন্তু এই চেঞ্জ প্রসেসের মধ্যে তারা ব্যর্থ হয়ে গেছে, বিকজ কার্লোস অ্যানচেলত্তির ফিলোসফি আর ব্রাজিলের খেলার পদ্ধতিটা ম্যাচ করতে পারেনি। সবাই এখন বলছে যে একে হটাও, অর্থাৎ নেয়ার সময় কিন্তু তাকে একটা প্লেনও দিয়ে দেওয়া হয়েছিল, প্রাইভেট জেট, যে সে যখন ইচ্ছা ইউরোপে যাবে আসবে। সো পরিবর্তনটা এতই চ্যালেঞ্জিং। সো সাইকোলজিক্যাল সেফটি একটু আগে ভাই বললেন, হাত তুললেন অনেকে, যে রাইসুল ভাই বললেন যে সাইকোলজিক্যাল সেফটি ইট ডাজ ম্যাটার। অর্থাৎ নতুন একটা প্রযুক্তি, নতুন একটা নীতিমালা, এইটা কি আসলে মানুষের চাকরি থাকবে কি থাকবে না, এটা নিয়ে কিন্তু মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল সেফটি, যে মনের দিক থেকে আমি শান্তিতে আছি কিনা, যে আমার চাকরি থাকবে কিনা, আমার পজিশন থাকবে কিনা। সো এই জিনিসটা কিন্তু স্ট্র্যাটেজিক ম্যান্ডেট দিয়ে দিতে হবে, যে এনশিওর করতে হবে এমপ্লয়ীদেরকে যে এআই একটা কোলাবোরেটিভ টুল, এআই দিয়ে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি না আমরা কাউকে। তোমরা কাজ করো, শেখো, তোমরাও থাকবা, প্রতিষ্ঠান তার গতিতে সামনের দিকে যাবে। সো এআই বেসড লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্লেব্যাক রোডম্যাপ। প্রথমত লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের ইনফ্রাস্ট্রাকচারকে এবং ক্রিটিক্যাল স্কিল গ্যাপকে আমরা অডিট করব। আমাদের মেইন চ্যালেঞ্জ, মানে এর মধ্যে আমি নিজেও আছি কিন্তু ভাই, আমারও প্রচুর দোষ ত্রুটি। সো যারা ট্রেনিং ম্যানেজার বা এইচআর হেডস আছেন, আমরা আসলে ট্রেনারের বাহ্যিক সব কিছুকে দেখে তাকে আমরা বলি যে তুমি ট্রেনিং দিতে আসো, আমাদের সাথে ট্রেনিং করাও। একজন ট্রেনিং ম্যানেজার বা এইচআর হেডের জানা উচিত যে ট্রেনিংয়ের ফলে কি কি ইম্প্যাক্ট হবে প্রতিষ্ঠানে। আমি তো টাকা দিয়ে ট্রেনিং করাবো বা একটা সিস্টেম নিব, সো পারফরমেন্স অ্যাপ্রাইজালটা কি হবে ট্রেনিংয়ের ফলে, এবং কোথায় কোথায় আমার স্কিল গ্যাপ আছে, আমার ট্রেনিং নিড অ্যানালাইসিসটা করা আছে কিনা, এবং আমার এই স্কিল গ্যাপের জন্য সংশ্লিষ্ট রিসোর্স পারসন অথবা এই ভার্চুয়াল এআই বেসড এলএমএসটা কতখানি কাজে লাগবে। এই জিনিসটা না জেনেই কিন্তু গবেষণা, পর্যালোচনা, অ্যানালাইসিস ছাড়াই কিন্তু আমরা কাজ দিয়ে দিচ্ছি। এটা আমাদের একটা বিরাট গ্যাপ। এই চ্যালেঞ্জ থেকে আমাদেরকে দাঁড়াতে হবে, বিকজ আমরা নিজেরাই জানি না এমপ্লয়ীদের জন্য আমাদের কি কি ট্রেনিং প্রয়োজন। আমি কিন্তু হঠাৎ করে একজন আসলো, এসে বললো লিডারশিপ ট্রেনিং করাবে, লিডারশিপ ট্রেনিং করে ফেলো। হঠাৎ করে বললো একজন স্প্রেডশিট এক্সেল ট্রেনিং করাবে, করে ফেলো। আলটিমেটলি দরকার কতখানি? দেখা যায় যে মাইক্রোসফট এক্সেল 2007 সালে আমি বার্মিংহামে গিয়েছিলাম ব্রিটেনে, যে মাইক্রোসফট একাডেমিতে একটা এক্সেল ট্রেনিংয়ের ওয়ার্কশপ করলাম 7 দিন, করে আসার 15 দিন পরে সব ভুলে গেলাম চর্চা না করাতে। সো এখন কার কি পর্যায়ে এই দক্ষতাটা আছে বা কোথায় কোথায় চ্যালেঞ্জ, এটা না জেনে কিন্তু হুটহাট করে আমরা ট্রেনিংটা ছেড়ে দিচ্ছি। দ্যাট ইজ ওয়াই আমাদের সবচেয়ে বেশি দরকার অডিট করা, যে আমার ইনফ্রাস্ট্রাকচারটা কি, আমার এই মুহূর্তে স্কিল গ্যাপ কোথায় কোথায় আছে। এটার পরে আমরা বলতে পারি একটা পাইলটিং করতে পারি আমরা, যে একটা পরীক্ষামূলকভাবে লো রিস্ক ডিপার্টমেন্ট, যেটা নিয়ে আমি একটু পরীক্ষামূলকভাবে চলতে পারি, লো রিস্ক ডিপার্টমেন্ট দিয়ে আমরা এআই বেসড লার্নিংয়ে নেমে যেতে পারি, একটা পাইলট প্রজেক্ট। এবং তারপরে আমরা মেজার করতে পারি কীরকম, যে আমাদের টাইম টু প্রফিসিয়েন্সি, এঙ্গেজমেন্টগুলো কেমন হচ্ছে। এবং আপনারা জানেন এইচআরের অনেক বেসলাইন মেট্রিক্স আছে, অর্থাৎ আর্নিং পার পিপল, হিউম্যান ক্যাপিটাল রেশিও, রিটেনশন রেট, অ্যাট্রিশন রেট, এবং প্রফিট পার পার্সন, রেভিনিউ পার পার্সন, এগুলো অনেকগুলো আছে। সো এইগুলো আমরা পরীক্ষামূলকভাবে শুরু করতে পারি এবং স্কেল করতে পারি। যখন আমি দেখব যে পাইলট প্রজেক্ট করে আমি সফল হয়েছি, দেন উই ক্যান গো ফর স্কেলিং। আমি অন্যান্য বিভাগগুলোকেও আমি যুক্ত করে ফেলবো এবং ইটারেট, যে পরবর্তীতে কিন্তু আমরা এই লার্নিং পাথগুলো প্রচুর ফিডব্যাক নিব এবং বিজনেস রিকোয়ারমেন্টগুলো ইভলভ করে ইউজারের ফিডব্যাক নিয়ে আমরা পূর্ণাঙ্গভাবে একটা এআই বেসড লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট রোড ম্যাপে চলে যাব। আপনারা দেখেন যে
ইউনিলিভার কি করেছে? ইউনিলিভার কিন্তু পুরোপুরি এআই পাওয়ার ট্যালেন্ট মার্কেট প্লেস করেছে, যে এই প্ল্যাটফর্মগুলো কানেক্ট করছে এমপ্লয়ীদেরকে পার্সোনালাইজ গ্রোথ প্যাথস এবং ক্রিটিক্যাল ইন্টারনাল প্রজেক্ট দিয়ে। সো বড় বড় বহুজাতিক কোম্পানি কিন্তু ওপেন করে দিয়েছে, তোমরা তোমাদের মতো করে শেখো, তোমাদের গ্যাপ কোনোখানে, ইউ আর দ্য বেস্ট পার্সন। আমার সীমাবদ্ধতা কি, আমার চেয়ে বেশি কিন্তু কেউ জানবে না। সো এইভাবেই দেখেন মিলিয়ন অফ আওয়ার্স কিন্তু সেভ হয়, ইন্টারনাল মোবিলিটি চলে আসে, আপ স্কিলিং হয়ে যাচ্ছে কিন্তু, মানে আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা উপরের লেভেলে চলে যাচ্ছি। এবং আমরা শুধু একটা জিনিসই বলবো যে এথিক্যাল ইম্পারেটিভ, আমরা যাতে ভুল ডেটা না দিই। আমাদের যদি প্রাইমারি ডেটা ভুল থাকে তাহলে কিন্তু এআই আমাদেরকে কখনোই সঠিক পথে ধাবিত করবে না। সো প্রাইমারি ডেটাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা বলবো যে এই এআই এর লিটারেসিটা একটু জানা, স্কিল বেসড অর্গানাইজেশনের ডিজাইনটা কি আগে জানা, এবং পরে আমরা এথিক্যাল এআই অডিটিং, অর্থাৎ সবাই যাতে ফেয়ার এবং ইকুইটেবল ডেটার মধ্যে থাকে। এখন আমি যদি ভুল ডেটা দিই, একজনকে ইচ্ছা করে যদি আমি বেতন কমিয়ে দেওয়ার প্রস্তাবনা রাখি, সে কিন্তু ন্যায় বিচার করবে না। সো উই হ্যাভ টু বি এথিক্যাল, এআই যাতে আমাদের সাথে প্রতারণা না করে। আমি আর জাস্ট দুটো স্লাইড দেখাতে চাই, আপনারা যদি অনুমতি দেন, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে একটু। ঠিক আছে। সো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, 25 বছর আগে আমি একটা জীবনের প্রথম চাকরি শুরু করি এবং 8 বছর কাজ করি আমেরিকান প্রেসিডেন্ট লাইন্স, যেটা এখন সিএমএ সিজিএম। তো আমেরিকান প্রেসিডেন্ট লাইন্স ছিল ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট আমেরিকান বেসড শিপিং অ্যান্ড লজিস্টিক্স কোম্পানি। সো ওখানে আমাদের একটা অনলাইন ইন্ট্রানেট পোর্টাল ছিল, যেটাকে আমরা বলতাম হোয়েলম, যেটা চাকা, অর্থাৎ জাহাজের যে হুইল। তো হোয়েলমের বৈশিষ্ট্য ছিল, সো আমেরিকান প্রেসিডেন্ট লাইন্স তারা পৃথিবীতে পরপর 2বার বেস্ট আইটি এনাবল্ড সার্ভিস প্রোভাইডার হিসেবে ওয়ার্ল্ডের মধ্যে 2বার তারা চ্যাম্পিয়ন হয়। এবং এতই শক্তিশালী আইটি কাঠামো, অবকাঠামো, ওই সময়ের পরিপ্রেক্ষিতে 2টা ভিস্যাট লাগানো ছিল। ভিস্যাট যেদিন মেরামত হতো ওই 2 দিন অফিস বন্ধ আমাদের, আমরা খুব খুশি হতাম যে ছুটি পেয়ে গেলাম, বিকজ অনলাইন ছাড়া 1 মিনিটও এপিএল চলতে পারবে না, তারা এত স্ট্রং আইটিতে। হ্যাঁ, আমেরিকানরা এটা করে গেছে। সো দেখেন ওখানে আমাদের একটা কেপিআই ছিল ওই 25 বছর আগে, যে প্রতিটা এমপ্লয়িকে প্রতি মাসে 4 ঘন্টার একটা কোর্স করতে হবে এবং সার্টিফাইড হতে হবে, এবং পরপর 6বার যদি এই কোর্সে কেউ পাশ না করতে পারে চাকরি থাকবে না। সো দ্যাট মাঝারি মানের যারা আছে, অ্যাভারেজ মেধার, প্রত্যেকে কিন্তু সিরিয়াস হয়ে গিয়েছে যে পাশ করতে হবে তাকে, এবং যে কারণে একদম 100% কাগজ মুক্ত একটা প্রতিষ্ঠান, 100% ডিজিটাল। ঠিক আছে। সো আমরা দেখব যে এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা অলরেডি, আমি শিওর টেকনিক্যাল অনেক কথা হয়ে গেছে। সো আমি আমার খুবই স্বল্প জ্ঞান থেকে বলি যে ট্রেনিং এবং ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোকে ক্রিয়েট করা, ডেলিভারি করা, ট্র্যাক করা, রিপোর্ট করা, এই পদ্ধতিটাই যার মাধ্যমে হয় সেটাই হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানে কিন্তু ট্রেনিংটা ক্রিয়েট করা, অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে অর্গানাইজেশনের স্কিল গ্যাপ কোথায় আছে, এইটা যদি না জানি এলএমএস কাজে লাগবে না। প্রথমে জানতে হবে যে আমরা কোথায় ল্যাকিং আছে আমাদের এমপ্লয়ীদের, তারপরেই কিন্তু এই ডেলিভারি, ট্র্যাকিং এবং রিপোর্টিং। আগে কি হতো দেখুন, ট্র্যাডিশনাল ট্রেনিং, যে ইন পার্সন সেশন, স্ট্যাটিক কন্টেন্ট, লিমিটেড ট্র্যাকিং। আর মডার্ন এলএমএসগুলোতে দেখেন মাইক্রো লার্নিং, রিয়েল টাইম অ্যানালাইটিক্স এবং সিমলেস ইন্টিগ্রেশন, কত সহজে ছোট ছোটভাবে আমি শিখে যেতে পারছি। তো কোর্স ম্যানেজমেন্টটাই হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ, যে কি কি আমাদের লাগবে, এবং ট্র্যাকিং করা, রিপোর্ট করা। এবং মোবাইল লার্নিং, দেখেন একটা অফলাইন অ্যাক্সেস হয়ে যাবে, যে কোনো জায়গা থেকে আমি এলএমএস এ ঢুকে যাব। হয়তো আমি একটা অফলাইনে, আমি প্লেনে আছি, আমি আধা ঘন্টার টাইমটা আমি শিখে গেলাম। সবখানেই যে আসলে অনলাইনে কানেক্টেড হবে, আমি শিওর আমার এখানে যে শ্রদ্ধেয় যারা টেকনিক্যাল বা প্রোগ্রামার ভাই বোনরা আছেন, তারা আমার চেয়ে এই বিষয়ে আরো বেটার জানেন। সো আরেকটা আমি বলবো যে যারা এলএমএস সিস্টেম নিয়ে কাজ করছেন, মানুষের আসলে একটু মোটিভেশন প্রয়োজন। সো আমরা যেন প্রত্যেকটা কোর্স কমপ্লিট করে একটা ডিজিটাল সার্টিফিকেশন দিই,
মানুষের কিন্তু মানে মানে মানুষের শেখার প্রবণতাটা কিন্তু খুবই কমে গেছে। সো আগে কি হতো যে আমাদের প্রিডেসেসর যারা ছিলেন, আমার বাবা যদি বলতেন ঢাকার রাজধানী চট্টগ্রাম, আমি বলতাম ইয়েস, কোনো কথা নাই। এখন দেখি যে আমার ছেলে একজন টিনেজার, সো সে খুব ফুটবল ফ্যান, সে দেখছি যে আমি যা যা বলি সেটার প্রত্যুত্তরে ও এমন এমন ডেটা দিয়ে দেয়, আমি কিন্তু একদমই বলতে পারেন স্পিচলেস হয়ে যাচ্ছি, ওর সাথে পারছি না। বিকজ তরুণ প্রজন্মকে নিয়ে আমি নিজে খুব আশাবাদী। বর্তমানে যারা তরুণ প্রজন্ম আছে, হয়তো বিহেভিয়ার বা কমিউনিকেশনের দিক থেকে তাদের একটু ইমপ্রুভমেন্ট দরকার, বাট এই ডিজিটাল নলেজ এবং স্মার্টনেস, ইন্টেলিজেন্স দিয়ে তারা ইনশাল্লাহ বাংলাদেশকে অনেক সামনের দিকে নিয়ে যাবে। হয়তো আমরা জানি না কতজন সেটা দেখতে পারবো, বাট আমি খুব আশাবাদী। ওরা অনেক মেধাবী, এবং আমরা যে সময় বেড়ে উঠেছি ব্যক্তিগতভাবে, আমি আমার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রির শেষের দিকে ইন্টারনেট পেয়েছি, আর এখনকার ছেলেরা কিন্তু 3-4 বছর বয়স থেকেই একটা মোবাইল হাতে পেয়ে যাচ্ছে। সো আমরা যদি মনে করি এবং এলএমএস সিস্টেমের মাধ্যমে, যেটা লাস্ট আমার ইম্পর্টেন্ট একটা বিষয় বলতে চাই, যে সোশ্যাল লার্নিং, পিয়ার ডিসকাশন, আমি এলএমএস এর মাধ্যমে কিন্তু এক কলিগ হয়ে আরেক কলিগের কাছ থেকেও যেতে পারছি, এবং মেন্টর চ্যানেলস, আমি মেন্টরকে বেছে নিতে পারছি, এবং বিশেষ করে টেকনিক্যাল বা প্রোগ্রামিং লাইনে যারা আছে এরা কিন্তু কোলাবোরেটিভ নলেজ শেয়ারিংয়েও যেতে পারবে, যে আমি একটা জিনিস জানি না, এই গ্রুপ জানে, আলোচনা করে নিই। সো বেনিফিটস হচ্ছে যে একটা সেলফ বেসড লার্নিং, স্কিল গ্যাপটা চলে যায়, খুব অনবোর্ডের একটা অটোমেশন, এবং কমপ্লায়েন্স এবং আপ স্কিলগুলো একটা ভালো লেভেলের স্কেলে চলে যায়। সো কমপ্লিশন রেটটা যদি আমি বলি যে এই একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের, এটা কিন্তু নর্মাল পদ্ধতির চেয়ে 3x 3 গুণ গতিতে চলে যাবে, এবং এলএমএস এর 85% কমপ্লিশন রেট আছে। আমরা বলবো যে একটা 60 ডেজের একটা পাইলট যদি আমরা করি, এবং যদি আমরা সঠিকভাবে কেপিআই গুলো অ্যালাইন করতে পারি এবং একটা টেকনিক্যাল ডিপ ডাইভে যাই, আমি মনে করি যে 6 মান্থের মধ্যে প্রত্যেকটা এলএমএস যারা কিনবে প্রত্যেকের আরওআই উঠে আসবে, এই বিনিয়োগটা তাদের উঠে আসবে। সো আমার এই খুব বিরক্তিকর সেশনটা যারা এতক্ষণ শুনলেন, সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সো সো এবং ব্রেন স্টেশন 23 টিমকে, রাইসুল ভাই সহ যারা আছেন এখানে, তাহমিনা আছেন স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট হেড। তো 1.5 দশক আগে তাহমিনা আমার সাথে কাজ শুরু করেছিল প্রথম আলো জবসে। সো আমি খুব ভালো লাগছে, সে এখন একটা লিডারশিপ পজিশনে আছেন। সো সবাইকে শুভকামনা, এবং আমি ব্যক্তিগতভাবে ব্রেন স্টেশন 23 এবং বাংলাদেশে যারা এই ডিজিটাল প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছেন সবার প্রতি আমি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সেশনটা খুবই ভালো ছিল, আমি প্রায় 2 বিষয় নোট করেছি। তো আপনার কাছে আমরা একটা প্রশ্ন আর সাথে আমি একটা এক্সপেরিমেন্ট শেয়ার করি, আমার একটা এক্সপিরিয়েন্স, তাহলে প্রশ্নটা একটু কনটেক্সট পাবে। আপনার পরিচয়টা যদি দেন আচ্ছা, খুশি হব। আমি ফাহিম, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আর পড়াশোনার পাশাপাশি আমাদের এআই শিখুন নামে একটা উদ্যোগ আছে। আমাদের ব্যাপারটাই হলো যে আপনি বলেন মাইক্রো লার্নিং ইন্টারভেনশন। সো মাইক্রো লার্নিং কন্টেন্টের মাধ্যমে কিভাবে জেনারেশন এক্স এবং জেনারেশন ওয়াই যারা কর্পোরেটে কাজ করেন তাদেরকে এআই লিটারেসি করা যায়, এটা নিয়ে আমরা কাজ করছি। সো আপনি বললেন যে আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আরএমজিতে কাজ করেছেন লম্বা সময়। জি। সো রিসেন্টলি আমরা একটা গার্মেন্টসের সঙ্গে কাজ করেছি এআই লিটারেসি নিয়ে। তাদের প্রায় 70,000 প্লাস এমপ্লয়ি, বেশ বড়। সো তাদের সাথে কাজ করতে গিয়ে আমরা যেটা ফিল করলাম, তাদের ডিরেক্টর বোর্ডেও যারা আছেন, ডিরেক্টর কিংবা ম্যানেজার, তাদের আসলেও প্রত্যেক দিন এই যে ম্যানুয়াল অ্যান্ড আনপ্রোডাক্টিভ টাস্ক যেটা বললেন, অনেক সময় চলে যায় একটা মেইল লিখতে, বিভিন্ন ছোটখাটো কাজে। সো আমরা 2 দিনের একটা ট্রেনিং নিয়েছিলাম তাদের, এবং 2 দিন ট্রেনিং নেওয়ার পরে যেটা খেয়াল করলাম, তারা এখন তাদের ওয়ার্কারদের ইংলিশে একটু ফ্লুয়েন্ট করার চেষ্টা করতেছে চ্যাটজিপিটির মাধ্যমে, প্লাস মেইলে কিছু কাজ করছে খুব কম টাইমে। সো এই যে লার্নিংটা, এটার পরে আমরা যেটা ফিল করলাম, আমি যেহেতু ইকোনমিক্সের স্টুডেন্ট, সো এই যে ডিমান্ড সাপ্লাই যে একটা গ্যাপ কাজ করে,
মার্কেটে এই মুহূর্তে বেসিক এআই লিটারেসির একটা বিশাল গ্যাপ কাজ করতেছে, যে যেহেতু বস একজন খুবই বসি ভাইব, বাট সেও হয়তো ভেতরে আসলে এআইটা এখন ব্যবহার করছে না। তো আমার প্রশ্ন যেটা, এই যে ব্রেইন স্টেশন একাডেমির কথা একটু আগে শুনলাম, সো ব্রেইন স্টেশন একাডেমি কিংবা এই টাইপের আরও যারা যারা কাজ করছে, আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড কাজ তো করতে হবে ডেফিনেটলি, বিল্ডার ডেভেলপার করতে হবে, কিন্তু একদম বেসিক যেটা, হাউ টু ইউজ চ্যাট জিপিটি, হাউ টু ইউজ ক্লড এআই, আপনি বললেন প্রেজেন্টেশন তৈরি করেছেন, সো এই বিষয়গুলো আরও বেশি মোবিলাইজ করার জন্য, আরও বেশি মানে পৌঁছানোর জন্য উদ্যোগগুলো কেমন হইতে পারে, কি হইতে পারে, অ্যান্ড আমাদের মতো যারা আমরা আছি খুবই নতুন উদ্যোক্তা, আমরা আরও কিভাবে ভালো ট্রেইনার হইতে পারি, যেহেতু আমি যে ট্রেইনার ছিলাম এখানে। সো এই দুইটা আর কি বিষয় ছিল আপনার কাছে আমার জানার। ধন্যবাদ। হচ্ছে আসলে এটার গুরুত্ব বাংলাদেশে আসলে আমি মনে করি এভরিথিং ইজ ডিপেন্ডিং অন দ্য টোন অফ দ্য টপ। আপনার যদি মালিক, এন্টারপ্রেনিয়র বা বোর্ড, ওনারা যদি বলেন যে আমি বিনিয়োগ করব, তবেই সম্ভব। বিকজ সোশিও ইকোনমিক চ্যালেঞ্জের জন্য চাকরিরত যারা আছেন তারা কিন্তু সবসময় মালিককে চ্যালেঞ্জ করতে পারেন না যে স্যার এটা করতে হবে। তখন দেখা যায় যে 2-3 বার চ্যালেঞ্জ করলে কিন্তু নেগেটিভ একটা পজিশন আমরা পৌঁছে গেছি। সো এখানে আসলে ওনারদের পজিটিভ মেন্টালিটিটা দরকার। আমরা আমাদের পক্ষে যতটুকু পারি বিনয়ের সাথে তাদেরকে বোঝাবো যে কি কি দরকার। আর দ্বিতীয় কোশ্চেনটা কি ছিল ভাই আপনার? হুম। আচ্ছা, আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি এআই যারাই শেখাবে সবার আগে অন্যতম একটা প্রি রিকুইজিট হচ্ছে ইংরেজিতে তাদেরকে ভালো হতে হবে। কমিউনিকেশন স্কিল, ইংরেজি। বিকজ আমি একটা জেনারেটিভ এআই, আমাকে তো প্রম্পট লিখতে হচ্ছে। আমি যদি ভুলভাল ইংরেজি জানি তাহলে কিন্তু সঠিকভাবে আমি সব কিছু পাবো না। সো কমিউনিকেশন স্কিলটা দরকার। এবং যদি আমরা কি করি যে যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বুয়েটে মনির ভাই আছেন, সো বুয়েটে পড়তে গেলে মানে আমাদের আমলে বা ভাইয়ের আমলে সম্ভবত গণিত, রসায়ন আর আরেকটা কি ফিজিক্স, এই তিনটাতে মনে হয় ন্যূনতম কি একটা নাম্বার পেতে হতো। তাহলে প্রি রিকুইজিট কিন্তু বলে দেওয়া আছে যে এইটা হলে পরীক্ষা দিতে পারবে। সো ওই বেসিক জিনিসগুলো, কমিউনিকেশন, প্রেজেন্টেশন এবং কি কি গ্যাপ আছে, এই জিনিসটা যদি জানতে পারেন তবেই কিন্তু আসলে এআই দিয়ে সমাধান হবে। হ্যাঁ, বিকজ আসলে মানুষের জ্ঞানের সমন্বয়টাই তো এআই। আমি যদি ব্যাকগ্রাউন্ডে আমি সবকিছু যদি না দিয়ে দিতে পারি তাহলে তো এআই আমাদেরকে সাহায্য করতে পারবে না। ঠিক আছে, এখন মনে করেন আপনি বলে দিলেন যে এআই এর মাধ্যমে আজকে মনে হয় খেলা আছে কার কার, ফুটবল, ইংল্যান্ড ভার্সেস নরওয়ে। এখন ইংল্যান্ড আর নরওয়ের যত খেলোয়াড় আছে এদের সব তথ্যগুলো এআই দিয়ে দিলে এআই একটা প্রেডিকশন করে দিবে যে কে কত গোল দিবে। কিন্তু তথ্য তো জানতে হবে তাদেরকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। জি জি। হ্যাঁ, কাজটা মানে ওয়ার্ক ফ্লোটা অনেক বেশি ম্যানুয়াল। সো আমরা কিছু সমাধান প্রোভাইড করলাম এবং তারা 2 দিন আমাদের সমাধানে কাজও করলো এবং কাজ করার পরে বেশ ভালো ফলাফল পেয়েছিল। তো তাদের অথরিটি চাচ্ছে এটাকে ইন্টিগ্রেট করতে, কিন্তু অথরিটির নিচে যারা আছে তারা কেন জানি আমাদের সঙ্গে ঠিক মতো মানে কোলাবোরেশনটা করছে না, আমাদের ফোন ধরছে না, বারো অজুহাত দিচ্ছে। সো এই জায়গাতে আসলে আমরা যেহেতু বয়স কম আমাদের, বাট উই হ্যাভ দ্য সলিউশন, বাট আমরা তাদের কাছে আসলে চাইলেও কাজটা করতে পারতেছি না। এখানে কি কিছু আসলে আমাদের পক্ষ থেকে কোনো মানে অ্যাডভাইস আছে কিনা এক্ষেত্রে? এখানে সত্যিকার অর্থে বাংলাদেশের যদি আমরা সামাজিক অবস্থা দেখি, এখনো আসলে ওনার লেভেলে যারা আছেন তারা কিন্তু বেসিক্যালি একটু সিনিয়র লেভেলের লোকের কথাতে রিলাই করেন। একটা তরুণ ছেলে গেলে এখনো কিন্তু আমি বলবো যে অ্যাকসেপ্টেন্স লেভেলটা এখনো কম। সো দেখা যাচ্ছে যে একটু গ্রে হেয়ার থাকলে তারা মনে করেন যে এ তো জ্ঞানী। আচ্ছা, সো মানে আমি দুইটা জিনিস একটু অ্যাড করতে চাই ভাইয়ের সাথে। হ্যাঁ, একটা হতেছে যে তুমি যেটা জিজ্ঞেস করতেছিলা যে কিভাবে করে বেটার ট্রেনার হওয়া যায়। সো আমি যেমন একটা জিনিস দেখছি কি, যে ইনফরমেশন ডিসিমিনেট করলে পিপল ইনফরমেশন রিসিভ করে না। ইনফরমেশন ডিসিমিনেট করলে তুমি যদি কোনো একটা কিছু বলো তাহলে পিপল এই কথাটা শুনে না, রিসিভ করে না, মাথায় ঢুকায় না। ইনফরমেশন রিসিভ করার জন্য ব্রেইনকে প্রাইমিং করতে হয়, রেডি করতে হয় যাতে সে ইনফরমেশনটা রিসিভ করে। প্রাইমিং করার একটা ভালো সিস্টেম হতেছে কোচিং আর কি ভাইয়া।
আরো ভালো জানেন যে কোচিং এর জিনিসটা হইতেছে কি যে কোয়েশ্চেনের মাধ্যমে একটা জায়গাতে যাওয়া। সো সাপোজ হলো গিয়েছে কোনো একটা জিনিসের সলিউশন যদি আমি বলি, তাহলে তুমি ধরো, মানে আমি যদি এমনি জাস্ট তোমাকে শেখানোর জন্য কোনো একটা কথা যদি বলি, বা যে কোনো পিপলকে সাপোজ একটা গ্রুপ সেটিং এ যদি বলি, বেশিরভাগ সময় পিপল এই কথাটাকে রিসিভ করে না। বাট যদি হলো গিয়েছে কোয়েশ্চেনের মাধ্যমে তার থেকে আসা যায়, তাহলে সবচেয়ে ভালো রিসিভ হয়। বাট সব জিনিস যদি কোয়েশ্চেনের মাধ্যমে আসতে হয়, তাহলে আবার এক লাইন আসতে সাপোজ অনেক লম্বা সময় চলে আসে। সো এটার আমি যে এটা একটা হ্যাক দেখছি, সম্ভবত এটা ভালো কাজ করতে পারে, সেটা হলো গিয়েছে পিপলকে প্রথমে কোয়েশ্চেন করা। সাপোজ হলো গিয়ে যে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বললাম যে চ্যাট জিপিটির মাধ্যমে কাজ অনেক ভালো হতে পারে, কাজ অনেক ফাস্ট হতে পারে। এই যে দেখেন, চ্যাট জিপিটির মাধ্যমে আমি একটা ইমেল লিখলাম, দেখেন কত সুন্দর একটা ইমেল হলো। তারপরে ইত্যাদি ইত্যাদি আমি এক্সাম্পল দিতে থাকলাম। হাই চান্স যে একটা লার্জ নাম্বার অফ পিপল এই পুরা জিনিসটা মাথাতে ঢুকাবেই না আর কি। সে চিন্তা করতেছে যে ইংল্যান্ড আর নরওয়ের মধ্যে মনে হয় নরওয়ে জিতবে, বিকজ নরওয়েতে তো হল্যান্ড আছে, বাট হল্যান্ড তো আবার নেদারল্যান্ডের মধ্যে, বাট যাই হোক ইত্যাদি, ঠিক আছে। তো সে শুনতেছেই না যে অন দ্য আদার হ্যান্ড সাপোজ হলো গিয়েছে একটা কোয়েশ্চেন করা হলো যে চ্যাট জিপিটি দিয়ে যদি একটা ইমেল করা হয়, কত ফাস্ট ইমেল হইতে পারে। সো তখন সে ওই জায়গা থেকে চলে আসবে। সে এখন আর চিন্তা করতেছে না যে ইংল্যান্ড আর নরওয়ের মধ্যে কোনটা উইন করবে। সে চিন্তা করতেছে যে চ্যাট জিপিটি দিয়ে কি ইমেল করা যায়। আচ্ছা আচ্ছা। তো তখন সে ইনফরমেশন রিসিভ করার জন্য তার মাইন্ডটা প্রিপেয়ার হবে। তারপরে ট্রেনিং এর এটা একটা ছোট্ট হ্যাক বললাম আর কি। আমি এটা ধরা খাইছি, শিখছি আর কি। লোকজন চিন্তা করে কি যে আচ্ছা অডিয়েন্স মনে হয় স্টুপিড, এই কারণে অডিয়েন্স শুনতেছে না। আমি মানে আমি একেবারে টপ জায়গাতে ক্লাস নিছি, সো দে আর লাইক ভেরি স্মার্ট, বাট রিসিভ করতেছে না ইনফরমেশন। আবার এরকম মনে হয় যে আচ্ছা আমাকে মনে হয় পাত্তা দিতেছে না, এই কারণে শুনতেছে না। বাট হলো গিয়ে যে আমি যখন ক্লাস নিতে গেছি, তখন আমি অলরেডি একটা মানে সাপোজ মিডিয়াম লার্জ কোম্পানির সিইও, সো আমাকে তো রেসপেক্টও করবে, বাট তারপরও কিন্তু শুনতেছে না। সো শোনানোর একটা বা ইনফরমেশন রিসিভ করার একটা ব্যাপার আছে। সো এই ব্যাপারটার খুব ডিটেলস আমি জানি না, আমি এগুলোর উপরে পড়াশোনা করি নাই। বাট হলো গিয়েছে আমার কাছে কিছু কিছু জিনিস অবজার্ভ করে আমার কাছে এটা মনে হয়েছে যে সো এটাকে বলে সম্ভবত প্যাডাগজি আর কি, যে ইনফরমেশন করার। সো এটা হতেছে একটা ব্যাপার। নাম্বার 2 হলো গিয়েছে এন্টারপ্রাইজ ওয়ার্ল্ড, যেখানে অনেক পিপল ইনভলভ, দ্যাট ইজ এক্সট্রিমলি কমপ্লেক্স। সো ইট ইজ নট, ইয়েস এটা একটা ফ্যাক্টর। ভাইয়া যে পয়েন্টটা বললেন যে সিনিয়র পিপলের কথা একটু বেশি শুনে, হয়তোবা জুনিয়রের কথা একটু কম শুনে, এটা একটা ফ্যাক্টর। বাট এর বাইরেও আরো অনেকগুলা ফ্যাক্টর আছে। এন্টারপ্রাইজ ওয়ার্ল্ড ইজ ভেরি কমপ্লেক্স, এন্টারপ্রাইজ ওয়ার্ল্ড ইজ ভেরি ভেরি কমপ্লেক্স। সো ডিফারেন্ট পিপল ডিফারেন্ট পজিশনে থাকে, তাদের ডিফারেন্ট এক্সপেকটেশন থাকে। সো সেই এক্সপেকটেশনটা বুঝতে পারতে হয় এবং সেটাকে ম্যাপিং করতে পারতে হয়। যেই কারণে সাধারণত যেটা হয় যে অর্গানাইজেশন যত বড় হয়, তত জেনারেল কমন সেন্স জিনিস কাজ করা বন্ধ করে দেয়, এবং এই কারণেই ব্যুরোক্রেসি ব্যাপারটা ইন্ট্রোডিউস হয়েছে। ব্যুরোক্রেসি শব্দটা নেগেটিভ, বাট অ্যাকচুয়ালি ব্যুরোক্রেসির হিস্ট্রিক্যালি যদি ব্যুরোক্রেসি শব্দটার দেখো, তাহলে তুমি দেখবা যে ব্যুরোক্রেসি ইজ এ পজিটিভ থিং আর কি। বিকজ লার্জ অর্গানাইজেশনে জিনিসপত্রটা কমপ্লেক্স। এখন এই কমপ্লেক্সিটিটার ব্যাপারে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হতেছে সিস্টেম থিঙ্কিং। সিস্টেম থিঙ্কিং অ্যাজ ইন হাউ থিংস ওয়ার্কস এই জিনিসটা বুঝতে না পারলে তখন আবার একটা চেঞ্জ করা, মানে এই যে তুমি যেটা করতে চাচ্ছ যে চেঞ্জ ম্যানেজমেন্ট, বেসিক্যালি অর্গানাইজেশন যাতে ট্রান্সফর্ম হয়। সো এই চেঞ্জ ম্যানেজমেন্টের ভাইয়া খুব ভালোভাবে জানেন যে 5টা স্টেপ আছে আর কি। হ্যাঁ, তার মধ্যে একটা স্টেপ হচ্ছে রিওয়ার্ড, একটা স্টেপ হচ্ছে ট্রেনিং,
তুমি চিন্তা করতেছো যে ট্রেনিং দিয়ে দিছি, লোকজন করতেছে না কেন? বাট রিওয়ার্ড আছে, ট্রেনিং আছে, পারপাস আছে, ভিশন আছে, কি পাঁচটা, বাকি দুইটা জানি কি ভুলে গেছি আর কি। সো মানে পাঁচটা জিনিস যদি ঠিক মতন হয় তখন একটা ট্রান্সফরমেশন হয় আর কি। হ্যাঁ, সো ওই পাঁচটা জিনিসকে ধরে তারপরে প্ল্যান করতে হবে। যেই কারণে লার্জ অর্গানাইজেশনে যে কোনো কাজ করার জন্য একটা সিম্পল কাজেরই অনেক বড় বাজেট অ্যালোকেট করা দরকার হয়, বিকজ অনেকগুলো অ্যাক্টিভিটি প্ল্যান করা দরকার হয় আর কি। সো ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড, ইট টেক্স টাইম আর কি, অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য সিস্টেম থিঙ্কিং। সো ওই যে দিস ইজ অর্গানাইজেশন ট্রান্সফরমেশন, এটার ব্যাপারে পড়তে হবে, অ্যান্ড সিস্টেম থিঙ্কিং এটার ব্যাপারে চিন্তা করতে হবে। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। এক্সেলেন্ট, খুবই আমি বলবো ওয়ার্থ লার্নিং আপনার কথাগুলো। ভাই বললেন যে সিস্টেম থিঙ্কিং এর কথা, তো অস্ট্রিয়ান একজন ম্যানেজমেন্ট বিজ্ঞানী এবং মনস্তত্ত্ব নিয়ে কাজ করছেন, উনি ফ্রিডজফ ক্যাপরা, যিনি সিস্টেম থিঙ্কিংটাকে কাজে লাগিয়েছেন। যে ভাই যেটা বললেন যে আমি যেটা বলেছি এটা মূলত একটা কারণ, বাট দেয়ার আর মেনি রিজনস, আমি জাস্ট মোটা দাগে ওনাকে বলেছিলাম। সো এই সিস্টেম থিওরিটা কিন্তু দেখতে হবে একটা অর্গানাইজেশন। হ্যাঁ, অর্গানাইজেশন কিন্তু ইন্টারডিপেন্ডেন্স, একটার সাথে আরেকটা। সামগ্রিক সিস্টেমটা কিন্তু মানুষের শারীরবৃত্তীয় বিষয়। আমাদের যদি কিডনি বা লিভার নষ্ট হয়ে গেলে কিন্তু শেষ। আমাদের যদি ব্রেন নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরা শরীর আর কাজ করবে না। সো হতাশ হওয়ার কিচ্ছু নেই, বিকজ এক সময় যেটা ছিল, তরুণরা 20 বছর আগে একজন সিনিয়র এন্টারপ্রেনারের কাছে তো ঢুকতেই পারতো না, এখন তো ঢুকে প্রেজেন্টেশন দিচ্ছে এবং পরিস্থিতি আসলেই বেটার হবে। সো আমি শেষ করব একটা কথা বলে যে আমি একটু একটা মিনিট, আমি কামিং ভাইয়া, একটা মিনিট সময় দেন। যে গ্রেগ ব্লন্ডার AT&T, যে আমেরিকান যে বিরাট একটা কোম্পানি, টেলিকম এবং ইন্টারনেট নিয়ে কাজ করে, আমি AT&T হেডকোয়ার্টার্সে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছিল, সৌভাগ্য হয়েছিল। তো গ্রেগ ব্লন্ডার উনি একটা কথা বলেছিলেন যে 2000 সালে উনি বলেছিলেন যে এই যে মোবাইলটা আমার হাতে দেখছেন সবাই, এই মোবাইল 2000 সালে উনি বলেছিলেন যে 2020 সালে যত হিউম্যান নলেজ পৃথিবীর সব এই মোবাইলটার মধ্যে চলে আসবে। কিন্তু 2000 সালে উনি যেহেতু বলেছিলেন 20 বছরের কথা, আদতে কি আমাদের তা লেগেছে? 20 বছর কি লেগেছে এই হিউম্যান নলেজ এই মোবাইলে চলে আসছে, নাকি আরো আগেই চলে এসেছে? আরো আগে। সো চিন্তা করা যায় না যে আমার বাবাদের আমলে বা আমাদের স্কুল কলেজে আমরা লাইব্রেরি এবং বইয়ের বাইরে কোনো সোর্সই পাইনি পড়াশোনা, কিছুই জানতাম না। কিন্তু এখন আমার বাবা 1982 সালে সরকারি একটা বৃত্তি নিয়ে উপসালা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সুইডেনে মাস্টার্স করতে। তখন আমি এলিমেন্টারি স্কুলে পড়ি। তো বাবা সপ্তাহে একদিন ট্রাঙ্ক কল করতেন। ট্রাঙ্ক কল বলা হতো যে সুইডেন থেকে একটা কল বুক করবে, 3 মিনিট কথা বলবো। এখন ওই 3 মিনিট কথা বলাটাই ছিল আমাদের জন্য স্বর্গীয় অভিজ্ঞতা, যে বাবা কথা বলছেন। আর এখন যে কোনো জায়গায় এই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার এবং ইত্যাদির মাধ্যমে, আমি মজা করে বলি ছুটি আমি নিতে চাই না, ছুটি আমি তখনই নিব যদি মোবাইলটা আমাকে বাদ দিয়ে দেওয়া হয়। বিকজ মোবাইল নিয়ে আসলে ছুটি কাটে না, প্রচুর আতঙ্কে। বিকজ এই ঈদের সময় আমি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম আমার পরিবার নিয়ে। সো এই মোবাইলে এমন 2-3টা অফিসিয়াল কাজ আসলো, ছুটিটা পুরোপুরি আমার অর্ধেক ব্যর্থ হয়ে গেছে, তো কোনো লাভ হয়নি। সো এবং জন চেম্বার ছিলেন সিসকো সিস্টেমসের ভাইস চেয়ারম্যান। তো উনি একটা কথা বলেছিলেন যে সমস্ত প্রতিষ্ঠান, ফরচুন 500 প্রতিষ্ঠান, তারা যদি সঠিক লিডারশিপ স্কিল না পায় এবং সঠিক প্রযুক্তি তারা গ্রহণ করতে না পারে, তাহলে 40% প্রতিষ্ঠান আউট অফ ফরচুন 500 তারা 20 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। এবং ওনার ভবিষ্যৎবাণী কিন্তু অনেকখানি কাজে লাগছে। অনেকগুলো প্রতিষ্ঠান এর মধ্যে বন্ধ হয়ে গেছে। ইভেন আপনারা দেখবেন বাংলাদেশের সিঙ্গার বাংলাদেশের মতো অনেক বড় প্রতিষ্ঠান, নিউজ পেপারে দেখবেন যে যারা একসময় জায়ান্ট ছিল তারাও কিন্তু চ্যালেঞ্জ ফেস করছে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আপনাদের প্রতি শুভেচ্ছা রইল, এত কষ্ট করে আমার বিরক্তিকর বক্তব্য শুনেছেন। সো ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো আবার দেখা হতে পারে। ধন্যবাদ।